যে আমার পৌঁছানো এবং অনুষ্ঠানের আগে, সেজন্য আমি সাধারণত কারোর সাথে খুব একটা কথা বলি না। আমি নিজের মনে মগ্ন থাকি যে এবার কিন্তু আমার দর্শকের সঙ্গে কথা বলার কাজ। আগে যখন যে সমস্ত সিনিয়ররা আবৃত্তি করতেন, তাদের কবিতার মধ্যে একটা সুর ছিল। আমি সবার কবিতা, তখন আমরা ক্যাসেটে শুনতাম, সবার কবিতা আমি শুনেছি। কয়েকজন দেখতাম যে তারা একদম কথা বলার মতো কবিতা বলেন। আমি ছন্দটাকে মেনে সেই কবিতাকে কথা বলার মতো করার চেষ্টা করি যে স্ট্যান্ডার্ডে আমি আছি তার থেকে ওপরে উঠবো। পঞ্চমুখী লন্ডনে গিয়েছিলাম। আচ্ছা, সেখানে হ্যারোতে এই অনুষ্ঠান হয়েছিল। সবাই 20 পাউন্ড দিয়ে সেই অনুষ্ঠান দেখতে এসেছিলেন এবং সেখানে একটি আবৃত্তির অনুষ্ঠান ছিল আর বাকি সবই গান। তারা সকলেই এখানে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে গান করেছেন এবং প্রথিতযশা। সেখানে আবৃত্তিটাকেই প্রথমে রাখা হয়েছিল, কারণ এটা ভাবা হয়েছিল যে নিশ্চয়ই আবৃত্তি এমন কিছু ভাবে আকৃষ্ট করবে না। এটা আমার জীবনের একটা কষ্টই বোধ হয়, প্রতিবারই আমাকে জীবনের পরীক্ষা দিতে হয়। তবুও নিশ্চয়ই বঙ্গ সম্মেলনের মতো একটা জায়গায় তারা শুধু আমাকে সঞ্চালনায় রাখেননি, আবৃত্তির জন্য রেখেছেন। আমার 8 ঘন্টা সময় ছিল। প্রথম আমি 25 মিনিট সামথিং টাইমের মধ্যেই আমি আমার অনুষ্ঠান সেরেছিলাম। প্রত্যেকটা কবিতায় শ্রোতা পুরো আকুল হয়ে গিয়েছিলেন এবং তারা বলেছিলেন, সমস্ত যত অনুষ্ঠান হয়েছিল, ঈশিতা দাস অধিকারী কে, যে কবিতা এরকম ভাবে করা যায়। শ্রোতারা তার আসনে নিশ্চুপ হয়ে বসে থাকতেন, হাততালি দিতেও বোধহয় তাদের মনে হচ্ছে আরেকটা হোক, কিন্তু সময়ের সঙ্গে মানিয়ে নিতে হয়। সেদিন তখন তোমার মনে হয়নি যে যারা কবিতাকে আমার ভালো লাগে, তোমার বহুদিন ধরেই তো রয়েছে, যারা ভেবেছিল কবিতাকে প্রথমে দেবো বোধহয় অত অ্যাকসেপ্টেন্স পাবে না, যখন তুমি এটা একটা লড়াই। আগে তো কবিতা বলতে বিশাল অ্যাপ্রিসিয়েশন পেয়ে গেলে, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি, প্রচুর পুরস্কার পেয়েছি, কিন্তু একটা কথা, তখন তোমার আত্মতৃপ্তি এসেছিল বলো? খুব আনন্দ পেয়েছিলে? না, আমি খুব একদম আনন্দে কিন্তু ভেসে যাওয়ার মতো তখন আমার সময়ও নয়, বয়সও নয়। একদম তরুণ বয়সে কিছু কিছু মানে মন্তব্য, মানুষের পছন্দ আমাকে সত্যি সাড়া দিয়েছে। সেটা হয়তো দিল্লিতে গিয়ে হয়েছে। দিল্লিতে আমি দেখেছি মানুষের উৎসাহ। মানুষ আমাকে প্রথম যখন হ্যাবিটেটে অনুষ্ঠান করছি, আর প্রথম বা দ্বিতীয়বার, আমি যখন দিল্লির পুজোয় যখন আমাকে সিলেক্ট করলো, দিল্লির পুজোয় সিলেক্ট তাদেরকেই করে যাদের অনুষ্ঠান হচ্ছে শুধুমাত্র মুন্সিয়ানা নয়, দর্শককে, শ্রোতাকে স্তব্ধ করে রাখা। পুজোর সময় সবাই ফুচকা খাচ্ছে, চাটনি খাচ্ছে, ওখানে অনেক স্টল দেওয়া হয়, সেখানে শাড়ি, জামা কাপড় বিক্রি হচ্ছে, তার মাঝখানে তুমি কবিতা বলছো। আমাকে অনেকে সিনিয়ররা বলেছে, কি করে কবিতা বলো, ওরা তো শোনেই না কবিতা। কিন্তু শুনেছি, আজ বছর 20 ধরে আমি দিল্লি যাচ্ছি, তো আমার এটা আমি তো শোনাতে পেরেইছি মানুষ। সবসময় যে আমি আমার সুখকর হয়েছে তা নয়, যে আমি অনেক হিন্দি দর্শকের সামনে বলেছি। যেমন আমি কিছুদিন আগে ম্যানচেস্টারে গিয়েছিলাম, তার জন্য আমি একটি হিন্দি কবিতা আবৃত্তি করেছি। যেমন ভারত তীর্থ করেছি, তার ইংরেজিতে রূপান্তর করেছি, কারণ ভারতের সারা প্রদেশের মানুষ ছিল। আমি যখন বিদ্রোহী করেছি, সেটাকে আমি ইংরেজিতে রূপান্তর করে দিয়েছেন যিনি, তার কবিতাটা বলার সঙ্গে ভারতীয় সংস্কৃতিকে চেনাচ্ছি যে এই কবির কবিতা দিয়ে। এটা আমার একটা স্বপ্ন। তারা বুঝতে পেরেছেন। এবং এখানে একবার রবীন্দ্র সদনে, নন্দনের রবীন্দ্র সদন কলকাতার, দুজন ইংরেজিতে কথা বলেন, মানে ইংরেজ বাইরে থেকে এসেছেন, তারা ইংরেজি ভাষী, তারা বাংলা শিখতে এসেছেন। তারা আমার কবিতা শুনে সিডি কিনতে চেয়েছিলেন, তারা বাংলা ভাষাটাকে শিখছিলেন এবং বলছেন আমি সব শব্দ বুঝতে পারছিলাম না, কিন্তু বলার ওই ধরন দেখে বুঝতে পারছিলাম যে আপনি এমন কিছু ডেলিভার করছেন আমাদেরকে, যেটা মানে ভীষণ কিছু। তার মধ্যে কিছু কিছু শব্দ আমরা শিখছি যেহেতু জানি। আরেকটি জায়গায় আমি দিল্লিতে একটা পুজোর অনুষ্ঠান করে, আমাদের গাড়ি থাকতো, গাড়িতে উঠে পড়লাম। একজন পাঞ্জাবি ভদ্রলোক বললেন,
আপনি এত সুন্দর বলেন, মানে হিন্দিতেই বললেন, এত সুন্দর কি করে বলেন। আমরা আপনি জানেন, বলে আমাদের এখানে তো অনেক টুরিস্ট আসেন, বাংলায় কথা বলেন। আপনি যখন কবিতা বলছিলেন, আমি আপনার দিক থেকে চোখ বা কান সরাতে পারছিলাম না। মানে একজন পাঞ্জাবি হ্যাঁ, তিনি কবিতা মানে কি জানেনই না, শুনছেন, মানে এটা তো তোমার জীবনের মানে বড় তারপর প্রচুর মাঠে ঘাটে যেখানে মানে কবিতা বললে বাংলাতে তো তুমি আছোই, মঞ্চে না না ঢিল ছুড়বে এরকম ভাবে, এরকম পজিশন। তখন আমার বয়সই বা কত, হয়তো 23, 24, 25 বড় জোর। এই বয়সে যখন আমি অনেক গ্রাম বাংলায় অনুষ্ঠান করতে গিয়েছি, তখন আমি নিজে ভীষণ কনফিডেন্স, কারণ বয়সটা তো অত্যন্তই কম। কিন্তু আমার পরে তারা অনেকেই বলেছেন যে ঢিল ছোড়ার মতো এমন জায়গায়ও তুমি গিয়েছো। সেখানে হয়তো ঢিল ছুড়বে বলে তারা প্রস্তুতি ছিল বা অন্য কিছু, বা আমাকে থামিয়ে দিতে পারতো, কিন্তু তারা আমাকে থামাননি। আমি কিন্তু গ্রাম থেকে গ্রামান্তরে গেছি। হয়তো বিরাট যতটা স্বপ্ন ছিল ততটা স্বপ্ন আমার পূরণ হয়নি, কিন্তু কবিতা বলে আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। তারা এক এক সময় আমাকে তরুণ রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করেছে। আমি একজন নারী, সেই নারী কার সাথে তুলনা করা হচ্ছে? কবিগুরুর সাথে। কার সাথে তুলনা করা হচ্ছে? কাজী নজরুলের সাথে, সব্যসাচীর সাথে। তারপরে কার সাথে? যারা ভালো আবৃত্তি করেন যে সমস্ত কবিরা, তাদের সাথে। তাদের কবিতা পড়ার সময় তারা আমাকে ডেকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান যেতে বলতেন। তো তারপরে যখন আমি এটা প্রফেশনালি ভাবে, মানে আমি এটাকে বাণিজ্যিক ভাবে যখন অনুষ্ঠানটা করলাম, তবুও গ্রাম বাংলায় আমি সেই সমস্ত কবিতাই নির্বাচন করি যাতে সহজে তারা বোঝে। ঈশিতাদের সাথে আজকে গল্প করতে বসেছি, একজন বিশিষ্ট বাচিক শিল্পী, ঘুরে এসেছেন বাংলার বাইরে, বিদেশে। অনেক কিছু আমাদেরকে বলে দিচ্ছেন, যারা আবৃত্তি নিয়ে চর্চা করছেন তারা শুনতে পাচ্ছেন। আরেকটা কথা বলে, দিদির কিন্তু একটা উপাধি আছে, আবৃত্তি রাজকন্যা। কারণ দিদি এক্ষুনি বললেন যে যেখানে লোকে ঠিকই করে ফেলেছিল ঢিল ছুড়বে কবিতা হচ্ছে বলে, বা অনুষ্ঠানটা প্রথমে দিয়েছে অ্যাকসেপ্টেন্সটা কম বলে, ঈশিতাদি সেটা প্রমাণ করে দিয়েছেন। আমরা সবাই জানি ঈশিতাদির প্রচুর সিডি ইউটিউবে প্রচুর শুনি, ঈশিতাদির আবৃত্তি, যেখানে উনি দর্শককে বসিয়ে রেখেছেন। এবং পাঞ্জাবি, আমাদের ভিন্ন ভাষীর লোক, বাঙালি নয়, সে এসে ঈশিতাদির কবিতা অ্যাপ্রিসিয়েট করছে। দিদি, কবে সিডি তোমার প্রথম বেরোয়? প্রথম সিডি মনে হয় 2010 সালে। আচ্ছা, ওটা কি একক ছিল না? প্রথম সিডি, হ্যাঁ এককই। আমি আমার নিজস্ব সিডি হচ্ছে 10 খানা। আচ্ছা, প্রথমে মিউজিক, মনে পড়ছে না কি, মিউজিক 20 নাকি একটা আছে। যাক, আমি প্রথম সিডি অবশ্যই বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে এবং সেগুলো খুবই ভালো কবিতার মান। কিন্তু একদম রাগা মিউজিক থেকে প্রেম গুপ্তা আমার প্রত্যেক বছর একটি করে সিডি রিলিজ করাতেন। তার আমি খুব প্রিয় পাত্রী, এই জন্যই, শুধু কবিতার জন্য, আর কিছুই না। ওই যে বললো শুধু কবিতার জন্যই নারী জন্ম, তোমাকে দেখে সেটাই মনে হয়। মানে এই যে বললে নারীর সাথে রবীন্দ্রনাথকে তুলনা করছে বা কাজী নজরুল ইসলামকে বলছে, আমাকে একটু বলো দিদি, রবীন্দ্র কবিতার একটা নির্দিষ্ট ব্যাকরণ আছে, যেমন রবীন্দ্রসঙ্গীতের আছে, স্বরলিপির ব্যাপার আছে, তার আপস ডাউন আছে। তো রবীন্দ্র কবিতার তুমি একদম পারদর্শী, জানি। এক একটা মানে দেবতার গ্রাস বা পৃথিবী যখন শুনেছি, মন্ত্রমুগ্ধের মতন শুনেছি সব হলে। তো রবীন্দ্র কবিতা বা নজরুল ইসলামেরা যখন বিদ্রোহী বলেছো, আমার কৈফিয়ত বলেছো, তো তুমি গ্রামারটা একটু বলবে যে অন্য কবির থেকে কোন নির্দিষ্ট গ্রামারে তুমি চলছো, যে রবীন্দ্র কবিতাকে একদম উচ্চ পর্যায়ে ভিজুয়ালাইজ করে ফেলেছো? এত ছোট সময় তো এগুলো বোঝানো যাবে না, সেটা তো একটা ক্লাস নিতে হবে, তাহলে শ্রোতার কিন্তু এত ব্যাকরণ শুনলে তো তাদের মাথা ধরে যাবে। তবু আমি একটু বলি যে রবীন্দ্র কবিতা বলা কিন্তু এত সোজা নয়। রবীন্দ্র কবিতা সত্যিই শিখতে হয়। যারা বলেন কবিতা শিখতে হয় না, আমাদের যারা গুরু ছিলেন তাদের প্রত্যেকের কাছে যেগুলো ঠিক সেগুলোকে নেওয়ার চেষ্টা করেছি, তারপর নিজে পড়াশোনা করেছি। এখানে ওকারান্ত কোথায় হবে, কোথায় মাত্রা থাকবে, মাত্রাটাকে মেনে চলতে হবে, কোথায় লেজ হবে না ল্যাগ হবে, কেন হবে, কোথায় মাত্রা আছে কোথায় মাত্রা নেই, কোথায় এখনই হবে কোথায় একাকার হবে,
কোথায় একদা হবে, কেন কোথাও একদা হচ্ছে, কোথাও একদা হচ্ছে, কোথাও অন্ন মানে ভাত, সেখানে অন্ন হচ্ছে, আবার যখন অন্যান্য বা অন্য মানুষ বা অন্য কিছু বলার কথা তখন অন্য হচ্ছে। এই সমস্ত আমার ছাত্রীদেরকে শেখাই। তারপর ফয়ের উচ্চারণ এখন অনেকেই আবৃত্তিতে ঠিক শিখেই আসছেন। ফ ইংলিশ যে এফ তার থেকে আলাদা হয়, ফ মানে অশ্ববর্ণ, প ফ ব ভ ম, এগুলো যদি ঠোঁটে যদি তুমি ঠিকঠাক উচ্চারণ করো ফ্লপ কম আসবে এবং এটাই ঠিক উচ্চারণ। অনেকেই বলে ফ। তারপর বিভিন্ন 3টে মূর্ধন্যস্বর উচ্চারণ, বিশেষ করে মূর্ধন্যস্বর তালব্যস্ব এবং দন্তস্বর উচ্চারণ অনেকেই কিন্তু ভুল করেন। আবার আরেকটা জিনিস রয়েছে যে আমরা দেখেছি ডয় শূন্য র এবং র, এটা তো খুব সব মানে এত যে তোমরা যারা আপনারা ইউটিউব দেখেন, বিভিন্ন আবৃত্তি শোনেন, আমি কারোর নাম করে বলছি না, আপনারা দেখবেন অনেকেই বাড়িকে বাড়ি বলে র। আর এটা একটা বিভিন্ন জায়গার আঞ্চলিক হয়তো কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু অবশ্যই সেটা তো শিখেই বলা উচিত, তাই না? তবে আমি আপনাদের সবাইকেই জানাচ্ছি যে আমি যে সবসময় রবীন্দ্র কবিতা বা অন্যান্য কবিতা যখন করি, কিছু কিছু জায়গা আমাকে বাধ্য হয়ে নির্বাচিত করে নিতে হয়। এখন সময়ের বড্ড মানে সংক্ষেপ করতে হয়েছে। আমি আমার ছাত্রছাত্রীদেরকে দীর্ঘ কবিতা শেখাই এবং তারা শিখতে ভালোবাসে এবং তারা করে। সেই সুযোগটার জন্য আমি আমার মঞ্চ অবশ্যই প্রস্তুত রাখি। তারা অন্য কোথাও পাবে কিনা সেজন্য তাদেরকে তৈরি হতে বলি। কিন্তু মানুষই বলবে যে এই দীর্ঘ দীর্ঘ কবিতাগুলো কি হারিয়ে যাবে, নাকি কারোর না কারোর কণ্ঠে আবারও উচ্চারিত হবে পৃথিবী, দেবতার গ্রাস, 2 বিঘা জমি, প্রেরপত্র, এই ধরনের। আচ্ছা দিদি, কবিতার ভেতরে একটা গভীর ভাববোধ আছে, কাব্যবোধ আছে, একটা অনুভূতি আছে, তো এই ভূমিকাটা কতটা? কাব্যবোধ আছে, একটা কাব্য। হ্যাঁ, কবিতা মানেই তো কাব্য। কোনটা গল্প আর কোনটা কাব্য সেটা তো আমাকে বুঝতে হবেই। সেটা বোঝার মতো, সেই জন্যই তো শিক্ষা, সেই জন্যই তো গুরুর কাছে যাওয়া। একটা গল্প বলার বিষয়, গল্প বলা সেটা একটা অন্যরকম স্টোরি টেলিং যাকে বলে। তুমি একটা গল্প বলছো, আর একটা যখন কবিতা বলছো, সেটাই যখন কবিতা হচ্ছে, সেটা কবিতা। তার মধ্যে সেই কবিতা পড়তে পড়তে ছোটবেলা থেকেই যে সমস্ত ছড়াগুলো পড়েছো, তার মধ্যে থেকে তোমার ছড়াবোধটা এসেছে, ছড়াবোধ থেকে তুমি কবিতা এসেছো। আমাদের অনেক পূর্বজরা অনেক সুর করে কবিতা বলতেন। বর্তমানে যারা আঙ্গিকে যারা কবিতা বলে তারা একদম কথার মতো করে কবিতা বলে। কিন্তু কাব্যিক ব্যাপারটা তো থাকবেই, কারণ যে কবি আসল কবি তিনি তো কাব্যিক তার ছন্দ রেখেই বলেছেন। সেটাকে অনেকে বোঝেন, অনেকে বোঝেন না। যেমন ধরো, আমি একটা উদাহরণ দিই, এই যে জোনাকি কবিতাটা, এটা নিয়ে মতান্তর থাকতেই পারে। একটা সময় জোনাকি কবিতাটা আমি যে ছন্দে বলতাম, অনেকে ঠিক সেটা মেনে নিতে পারতেন না। আচ্ছা, সময়ের সাথে সাথে বিভিন্ন কবিতার আমি যখন বিশ্লেষণ করলাম যে কোনটা একদম তালে বলবো, কোথাও বিশেষ ছন্দে বলবো, আর কোথাও কথার মতো বলবো, আবার আরো কিছু অন্যান্য অনেক বিষয় রয়েছে, তো তখন কিন্তু মানুষ কিন্তু আমাকে জোনাকি কবিতা দিয়েই চিনলো। সেখানে অনেক পূর্বজরা রয়েছেন আবৃত্তি শিল্পীরা, তারা আমার জোনাকি, আমার বাউল, নীল সাগরের পাখি ঠিক মেনে নিতে পারে না। এখানে কিন্তু আমার শিক্ষকের ভূমিকা রয়েছে অবশ্যই। আর তারপর তো আমার নিজের শিক্ষা তো রয়েছেই।